তারাপীঠে কত সাধু বাবা বসে আছে। হ্যাঁ সাধু বাবা, কলিযুগে সাধু সাবধান, সাধু সাবধান, এ কলির জীব সাধু, তুমি সাবধান হও। সাধুগিরি করতে গেলে হবে না, সাধুত্ব দেখাতে গেলে হবে না, প্রকৃত সাধু হতে হবে, প্রকৃত বৈষ্ণব হতে হবে। হ্যাঁ মালা তিলক ঝোলা নিয়ে বাবাজি হয়ে সংসারকে ছেড়ে দিয়ে, চারটে মেয়ে হয়েছে বিয়ে দেওয়ার ভয়ে, সংসার পোষার ভয়ে আমি বাবাজি হব, মায়াপুরে যাবো বলে আগ্রায় গিয়ে বাস করলে হবে না। একদিকে ঘরের বউ বসে বসে কাঁদছে, আর ধান্দা করছে, ভাত ছাড়া মেয়েকে আছে তাদেরকে ধান্দা করছে। জানো তো সংসারে তো যা ছিল সবই চলে গিয়েছে, স্বামী ভাত দিল না, একমাত্র গোবিন্দ ছাড়া গতি নাই। যারা ভাত ছাড়া মেয়ে আছে না তাদেরকে গিয়ে পটকানো কাজ, এইরকম এই কলিযুগী বাবা দিতেন। আর যারা অল্প বয়সে স্বামী মারা গিয়েছে তাদেরকে গিয়ে পটকানো কাজ। আই বড় মেয়েদেরকে কিছু বলবে না, আর বিয়ে হওয়া মেয়েদেরকে কিছু বলবে না স্বামী থাকতে। তা অল্প বয়সে স্বামী মারা গিয়েছে তাদেরকে গিয়ে পটকানো কাজ। এক একটা করে নয়, তিন তিনটে করে মাতাজি, ঘরের কোণে ডিগবাজি। একজনকে পাঠিয়ে দেবে যা বারান্দা যা ভিক্ষা করতে, একজনকে যা কাটুয়া যা, একজনকে যা ফুটি সাগো কাঁদরা যা, এই তিনজনকে তিন দিকে পাঠিয়ে দিয়ে কানাজদার বাবা যে ঘুম কোটানবে, আর একবারে ভুঁড়ি ফুলাইছে। ভুঁড়ি ফুলছে, কাঁড়া চাল পাচ্ছে, খাচ্ছে আর ভুঁড়ি ফোলাইছে। তো এইরকম ভিখারি বা মানুষ ভিক্ষা করতে চলে গিয়েছে। আপনাদের মতো এত সুন্দর গ্রাম, গ্রামের মধ্যে ঢুকে পড়েছে। এই যেই না ঢুকে পড়েছে, একটা মাজির সঙ্গে দেখা হয়েছে। আর মাতাজির সঙ্গে বাবাজি যখন দেখা হবে তখন কি বলে, রাধে রাধে, আর ও ঘুরিয়ে বলছে রাধে রাধে। হ্যাঁ আপনার বাড়ি? আমার বাড়ি নদিয়া, মাতাজিটা বলছে। আর আপনার বাড়ি? বাবাজি বলে আমি এসেছি বীরভূম থেকে, ও মোরেশ্বরের কাছে আমার বাড়ি। বেশ বেশ, তা ভালো। এবার আমরা নগর কীর্তন করি, নগর কীর্তন করা হলো, ভিক্ষা শিক্ষা করার পরে যা করে চাল পেলো না পেলো, এবার মাঠের ধারে দুজনের মধ্যে গল্প আরম্ভ হয়ে গিয়েছে। ও বলছে আমার স্বামী আমাকে ভাত দেয় না, ও বলছে আমার বউ আমাকে দেখতে পারে না। এই দুজনে এত গল্প করতে করতে কিন্তু রাত লেগে গিয়েছে। মাতাজি বলছে আমি একটা মেয়ে মানুষ, আমি এত রাস্তায় যাবো কী করে? বাবাজি বলছে তুমি না হয় রাত লেগে গিয়েছে, মেয়ে মানুষ যাবে কি করে? আমি যাই কি করে, আমি তো রাত কানা, এই আলু সেদ্ধ ভাত খেয়ে খেয়ে রাত কানা হয়ে গিয়েছে, তা দেখতে পাবে না আর কি। এই গ্রাম ভালো গ্রাম, এই ক্লাবের ছেলেগুলো খুব ভালো, এদেরকে গিয়ে একবার যদি থাকার ব্যবস্থা হয় একবার বলে দেখো না। এইবার কিন্তু এই ছেলেগুলোর কাছে মন্দিরের সামনে এসে বলছে বাবা আমরা বাবাজি মাতাজি এই সারাদিন ঘুরে ঘুরে আমরা ক্লান্ত, দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে, বেশ একবার করে বৃষ্টিও আসছে, মেঘ ঘুরঘুর করছে, বাবা কোথায় যাবো বলো? তা একটু থাকার ব্যবস্থা হবে তোমাদের বাড়িতে? বাবা বাড়িতে কেন থাকবেন, বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, ছেলেপিলের ঘর, আপনার কাজ ঘরে ক্লাবে থাকলে হবে না? এত সুন্দর বড় পাড়া ক্লাব আমাদেরকে থাকতে দিয়েছে। হ্যাঁ তা বলছে হ্যাঁ তা খুব ভালো জায়গা, খুব ভালো, লাইট আছে, ফ্যান আছে, এই দেখুন এই দেয়ালে লাগানো আছে দেখছেন না, টিভি আছে, মজা করে দেখবেন। এইবার কিন্তু বিছানা করে দিয়েছে, এক জায়গায় দুটো বালিশ দিয়েছে। বাবা যে এসে বলছে ও বাবা এ তোমার কি করেছো বাবা, আমাদের এক জায়গায় দুটো বালিশ কেন দিবি? আমাদের বিছানা আলাদা হবে, আমরা এক ঘরের মাল নয় বাবা, আমরা আলাদা ঘরের বৌরাগ্যী। হ্যাঁ আমাদেরকে দুটো বিছানা করে দাও, ঘরে ওই মাথায় একটা দাও, এই মাথায় একটা করে দাও। বলে বেশ, এইবার দুটো বিছানা করে দিয়েছে। বিছানা করে দেওয়ার পরে দুজনাই যত্ন করে শুয়েছে। এবার সবাই চলে এসেছে। দুটো ছেলে কিন্তু খুব চালাক, তারা কিন্তু জানলার ফাঁকে কান লাগিয়ে চুপ করে বসে আছে। হ্যাঁ চল বাড়ি চল, রে দাঁড়া খানিক দাঁড়া, আজকে ঘুমাবো না। যেই না 12:30 বেজেছে সেই সময় বাবাজি চেতন হয়ে গিয়েছে। বাবাজি চেতন হয়ে গিয়ে খোল করতাল দুটো বার করেছে ঝোলা থেকে। রাত 12টার পরে কানের গোড়ায় লাগিয়ে দিয়েছে গান, কবে রাধা রানীর দয়া হবে গো, বলো জয় রাধে গোবিন্দ। কানের কাছে যদি কেউ গান করে তাহলে ঘুম ভাঙে যাবে না? মাতাজি ঘুম ভেঙে গিয়েছে। মাতাজি সেও চিন্তা করছে তুই যদি এই কথা বলতে পারিস আমারও আছে গান। হ্যাঁ এ কিন্তু ঝোলার ভিতর থেকে করতাল দুটো বার করে এ তখন লাগিয়ে দিয়েছে গান, কবে ব্রজের রাধা কৃষ্ণ পাবে গো, বলো জয় রাধে গোবিন্দ। এই যখন
এই মাতাজি যেই না বলেছে যখন কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে গো জয় রাধা গোবিন্দ, বাবা যে আবার নতুন করে ঘুরিয়ে উত্তর দিচ্ছে, সে কবির বোল কাটাকাটি যেমন হয় এই কবির বোলের মতো এ আবার বল উত্তর দিচ্ছে, ওরে যখন চাইবে তখন পাবে গো বলো জয় রাধে গোবিন্দ। হে বাবাজি যেই না বলেছে যখন চাইবে তখন পাবে গো জয় রাধে গোবিন্দ, মাতাজি তখন আর রাগে থাকতে না পেরে দাঁতটা কিচিমিচি কিচিমিচি করে বলছে, তবে কেন দূরে দূরে গো বলো জয় রাধে গোবিন্দ। হরি বল হরি বল। বৈষ্ণব সমাজ, হ্যাঁ হরিদাস, আর সে হরিদাস আছে সেই 550 বছর আগে এসেছিল গৌর হরির কালে সেই হরিদাস, আর তোমরা হরিদাস না হরিদাস পাল। হ্যাঁ বেশি কথা বলাইও না, যা জানো না তাই বলো না। আমার যুগে মানই আছে, তোমারে জানায় স্ত্রী হয়ে স্বামীকে মান দিয়ে যায়, ছেলে হয়ে বাবাকে মান দিয়ে গেল, বাবার কথায় ছেলে দেখো চলে গেল। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব পিতরি পিতৃমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। হ্যাঁ কলিযুগে হচ্ছে স্বর্গ হচ্ছে, কিন্তু স্বর্গ বানানটা উল্টো হচ্ছে, পিতা স্বর্গ, হ্যাঁ দন্ত সয়া পাইয়া পাইয়া রে স্বর্গ, কিন্তু এরা বলছে পিতা স্বর্গ, দন্ত স্বর্গ স্বর্গ ভ্যাগ করে 1 লাখ, মাতা স্বর্গ 1 লাখ, শাশুড়ির বিটে শাশুড়ির বিটে এলেই হবে, আর শ্বশুর শাশুড়ি থাকলেই হবে, বাবা মা খেতে পেলো না পেলো আমার দেখা দরকার নাই গো। ধন্য ধন্য কলিযুগ ভাই রে। তাহলে আমার যুগে কথা শুনছে আরো বলে যায়, নাম যারা মা গঙ্গা বিশ্বে জানা নাম যারা গঙ্গা দেবী কি কর্ম করিল, মহাভারতের কথা কে জানে না বলো। মা গঙ্গা মহাভারতে একে ছেলে জন্ম দিল, আর মা হইয়ে ছেলেকে জলে ভাসিয়ে দিয়েছিল। মা গঙ্গা কাদের জন্ম দিয়েছিল? অষ্টবসুর জন্ম দিয়েছিল। অষ্টবসু বশিষ্ঠের গাভী হরণ করেছিল, যার জন্য বশিষ্ঠ অভিশাপ দিয়েছিল, হে অষ্টবসু তোমরা দেবকুলে কলঙ্ক, তোমরা আমার গাভী হরণ করলে, মানুষের মতো চোরের মতো কর্ম করলে, তোমরা মানব রূপে ধরার মাঝখানে জন্মাও। 8 অষ্টবসু সোম অপ ধ্রুব অনল অনিল প্রভাস প্রত্যুষ 2, এই অষ্টবসু তার মধ্যে 2 নামে যে বসু, সে তাকে বলেছিল, হ্যাঁ তোমাকে তোমার পরামর্শে তোমার এই ভাইরা কি করলো, তোমার এই ভাইরা আমার এক গাভী হরণ করলো একমাত্র তোমার পরামর্শে। অষ্টবসু মিলে করো জোরে বললেন, হে বশিষ্ঠদেব আমাদের অপরাধ ক্ষমা করো, আমাদের এমন গুরু দ্বন্দ্ব দেবেন না। বলে অভিশাপ যদি একবার বেরিয়ে যায় আর কিন্তু ফিরিয়ে নেওয়া যায় না। হ্যাঁ টিউবওয়েলে মুখ থেকে যদি জল বাহির হয়ে যায় পুনরায় সেই জলকে আবার টিউবওয়েলে ঢোকানো যায় না। গুলি যদি একবার বন্দুক থেকে ছেড়ে চলে যায় আবার পুনরায় তাকে ফিরিয়ে নেওয়া যায় না। অতএব আমার মুখের কথা ব্যর্থ হবে না, এটাই হচ্ছে তার কর্ম, এইটাই হচ্ছে ব্রাহ্মণের অভিশাপ, এইটাই হচ্ছে ব্রাহ্মণের মুখে আগুন। যা বলতো তাই হইতো। ব্রাহ্মণের অভিশাপ লাগবে? লাগবে না। এই অভিশাপ লেগেছিল, অষ্টবসু মিলে বলেছিল অভিশাপ মার্জনা করো, আমাদের ক্ষমা করো। বলে অভিশাপ দিয়েছি, ক্ষমা হবে না। আমি যখন বলেছি মর্তধামে যেতে হবে, মর্তধামে যাবে, তবে আমরা দেবতা হয়ে কার গর্ভে জন্ম নেব?
দেবতা হয়ে তোমরা মানবীর গর্ভে নয়, সাধারণ মানবীর গর্ভে নয়, স্বয়ং মা গঙ্গাকে মর্তভূমর মাঝখানে আমি পাঠিয়ে দেব। মা গঙ্গার গর্ভে জন্মগ্রহণ করবে তোমরা। সদ্যজাত অবস্থায় গঙ্গার জলে বিসর্জন দেবে, একে একে জন্ম হবে, গঙ্গার জলে বিসর্জন দেবে, সশরীরে তোমরা স্বর্গে ফিরে আসবে। আর দু নামে যে বসু তোমার পরামর্শে এরা এই কুকর্ম করতে বাধ্য হয়েছে। তোমাকে বহু কাল ধরে সংসারের নরক যন্ত্রণা ভোগ করতে হবে। অষ্টম গর্ভের সন্তানের দেবব্রতের জন্ম হয়েছিল, যার নাম বিশ্বদেব। এই বিশ্বের জন্ম হয়েছিল। এই বিশ্ব পুনরায় বাবার কথা রেখেছিল, মানে রেখেছিল, চির ব্রহ্মচারী হয়েছিল বলে, যার জন্য দেবব্রত থেকে বিশ্ব নাম পেয়েছিল। বিয়ে করবো না বলে এত বড় ভীষণ প্রতিজ্ঞা করবার জন্য নাম হয়ে গেল তার বিশ্ব। অষ্টম ঘরে 8টা ছেলে জন্ম দিয়েছে আর জলে ভাসিয়েছে। এই মা হয়ে উদ্ধার করেছে সেই সব ছেলেদেরকে। হে আমার বোনের ভাই, এই কলি যুগের মাঝে কত জন্ম নেয়, আনাচে কানাচে কত ভ্রণ করে রয়। হ্যাঁ, মোবাইল খুললে দেখতে পাওয়া যায় 22টা ভ্রণ কুড়িয়ে পাওয়া গেছে আবর্জনা স্তূপের মধ্যে। পাওয়া যায় না? অমুক জায়গায় একটা বাচ্চা ছেলে, সদ্যজাত ছেলে, উয়া উয়া করে কাঁদতে মত্ত। হায়, এগুলো কেন, কিসের জন্য হয়? অবৈধভাবে জন্ম হয়ে তাদের এই রকম অবস্থা হয়। ফুটপাতের মধ্যে সেই ছেলেরা মানুষ হয়, হয় না? এই কলিযুগের মধ্যখানে আমরা দেখতে পাই। তার জন্য বলে যাই, ওহে গুণধন, ভাবের কথা বলে আই বলি দিয়া শোন। শোনো বলি, ওরে ভাই গুণের গুণ মনে, আমার যোগ তোমার যোগ সয় না কোনো কালে। তোমার যোগ আমার যোগ হবে না, হবে না এক সমান কোনো কালে। জানেন জ্ঞানী জানা, বলিতে বলিতে কথা বহু কথা গাই। আমার যুগে জানি বাবা পোশাক ছিল নাই, এর যুগে ভাইরে কত পোশাক হয়ে গেল। এত পোশাক তাও দেখো ল্যাংটা হয়ে লইল। এত পোশাক তোর যুগে দেখিবারে পাই, তবু কেন বউ মেয়েরা তারা উলঙ্গিনী রয়। তোদের যুগে কাপড় জামা শেষ নাই। আমি বললাম আমার যুগে সব কিছু, আকাশ বাতাস চন্দ্র তারা সূর্য যাহা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার যুগে সৃষ্টি আদিতে। টিভি আমার যুগে সৃষ্টি, হ্যাঁ, টিউবওয়েল আমার যুগে সৃষ্টি। আমার যুগে অর্জুন দেখিয়ে দিল পাতালের মধ্যে জল আছে। এ যুগের বিজ্ঞানী চিন্তা করলো যে পাতালের মধ্যে জল আছে, মহাভারত বলছে, তার জন্য টিউবওয়েল তৈরি হলো। আমার এই নাতনিটা আবার ভুল ভাঙ শুনে বলছে, হ্যাঁ এর আগে কি জল খেত না? জল খেত, হ্যাঁ, পাতালের জলের কথা বলেছি। পাতালের মধ্যে জল আছে সে কথা জানিয়ে দিয়েছিল ওই যুগের ছেলে অর্জুন। খেত নদীর জল, খেত পুকুরের জল, খেত না? নদীর জলে পুকুরের জলে রান্না হতো। পাতালের জলের কোনো ভ্যালু তখন ছিল না। তাই আমার যুগে লক্ষ্য করে তোরা এত কিছু করেছিস। বলছে জানো তো আমরা কত দান করছি? হ্যাঁ, বলছে দুয়ারে সরকার এসেছে। দুয়ারে সরকার এসেছে, হ্যাঁ, বলছে দেখো শিক্ষিত যুগ, কিছু মনে করি না কথাটা বলছি বলে ইউটিউব হচ্ছে। শিক্ষিত যুগ, তা বলছে হ্যাঁ হ্যাঁ দুয়ারে সরকার এলো গো, হ্যাঁ বেটা ভাতাটা করে দিয়ে গেল। মানে বেকার ভাতা করে দিয়ে গেছে সেটার মুখে বেরিয়েছে না, উল্টোটা বলছে দুয়ারে সরকার এলো বেটা ভাতাটা করে দিয়ে গেল। হ্যাঁ, তা ভালো তোদের ভাতা। এরা যদি মাসে মাসে ভাতা পায় আর স্বামীকে পরোয়া করে, রে মাসে মাসে ভাতা পাবো, এ ভাতা এ স্বামী থাকলো না থাকলো দেখার দরকার নাই, মাসে মাসে ভাতা তো পাবো। তা বাবা যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, মাসে মাসে ভাতা দিচ্ছে। তোরা যেমন দান করছিস, আমার যুগে দান ছিল না, আমার যুগে ধান ছিল না। আমার যুগে রাজার যুগ ছিল। কোনো সুবিধা অসুবিধায় পড়লে রাজার কাছে গিয়ে হাজির হও, রাজা তোমাকে দান ধ্যান করে থাকে। তোদের মতো এই কাগজ কলম করা, এই রোদে প্রখর রোদে দুয়ারে সরকার কত কষ্ট বাবা। হ্যাঁ, অফিসে যান এইটা নয় এই ফিল আপ করতে হবে, আবার বলছে দাদুর নাম চাই আবার। হ্যাঁ, আবার পরের বার অপেক্ষা করতে হইলো এই দুয়ারে সরকার কবে ক্যাম্প হবে বলে। হ্যাঁ, আবার অপেক্ষা করতে হবে। এই জায়গায় ভুল হয়ে গেছে। আরে কম্পিউটারে যে কম্পিউটার চালাচ্ছে, নিমাই লিখতে নিতাই লিখে বসে আছে। হ্যাঁ, আর সেই নিমাইটাকে নিতাইকে ঠিক করতে বাবা 1 বছর সময় লাগছে। তোদের এই হয়েছে ধর্ম আর এই হয়েছে শিক্ষা। হ্যাঁ, সব ভুল ভাল শিখে বসে আছে। ভুল প্রথমেই ভুল। অযোগ্য আসছে তেরে ভুল নয়, অযোগ্য সব তেরে আসতে পারে? হ্যাঁ, সে তো নিজেই নইতে পারে না।
সে তো চুপ করে থাকবে, কাঠের মতো চুপ করে থাকবে, সুসুর করে যাবে। তাহলে কত ভুল শেখাচ্ছে বুঝতে পারছো? হ্যাঁ, তা প্রথমেই যদি ভুল হয় তো পরে পরে সব ভুল হবে রে। ওরে প্রথমে দিয়েছে ভর্তি করে, যাই হোক হে আমার দাদু ভাই, আমি তোরে বলে যাই, তুই আমার সাদের নাতি, আমি তো খারাপ বলবো না, তবে শোন, আমাকে অনুসরণ কর। আমি হলাম সেই পুরনো চাল ভাতে বাড়ে। হ্যাঁ, আপনারা লেবু খেয়েছেন? লেবু, কচি লেবু ভালো না বুড়ো লেবু ভালো বলুন তো? হ্যাঁ, বুড়ো লেবুই ভালো হয়, রস হয় ভালো, আর কচি লেবু হয় না। পান খেয়েছে? পান, কোন পানটা খেতে ভালো লাগে? কচি পান না বুড়ো পান? বুড়ো পানই ভালো লাগে। তাই হে আমার দাদু ভাই, তাই নিজের নিয়ে বাহাদুরি নয়, আমাকেও বাদ দিলে হবে না, সেকালকে বাদ দিয়ে হবে না, আর একালকে বাদ দিলে হবে না। ছেলে আমার, ভাই আমার কত কত নতুন প্রযুক্তি করে এনেছে, এত নতুন প্রযুক্তি করতে 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 বহু দূরে পৌঁছে গিয়েছে। আর উন্নতি কর, এই আমার শুভকামনা রইল। তবে আমাকে যেন ফেলে দিস না। তোদের মতো কত বৈজ্ঞানিক আমাদেরকে অনুসরণ করে আজও পর্যন্ত পরিচালনা করে, আজও পর্যন্ত কর্ম করে। তাই সেকাল ফেলার নয়, একালও ফেলার নয়, চারটে যুগ থাকবে চিরকাল, চিরদিন, সত্য, ত্রেতা, দাপর এবং কলি। এই কলি মানে এখনো ফোটেনি, বলছে আমি এখনো ফুটিনি, ফুটাবো, তোমাকে থাপ দিয়ে ফোটাবো। ঠাকুর মশাই, যখন দুর্গা পুজো হয় তখন কি করে? 108টা পদ্ম ফুল লাগে না? সেই পদ্ম ফুল কিন্তু ফোটা ফুল হবে না, ফোটা ফুল, কুড়ি ফুল নিয়ে আসে, একটা করে নাই আর থাবড়িয়ে ফোটায়। ওরে ভাই রে, তো জানতে এখন অনেক দেরি আছে, তুই এখনো ছোট আছে ভাই, তাই তুই জানবি কি করে? বলছি কশ্যপমণি 13 বিঘা জমি, আর 13 বিঘা জমিতে সব কোটায় ধান হবার কথা ছিল, তার ধান না হয়ে একটাতে আখ হলো, একটাকে জব হলো, একটাকে গম হলো, একটাতে সবজি হলো, একটাতে কলা হলে হবার কারণটা কি? আমি চাষি, আমি যেমন তাই করতে পারি। আমি চাষি, আমার 10 বিঘা জমি থাকলে সব ধান দিতে হবে আমাকে? হ্যাঁ, ধান দিতে হবে, কোনো মানে নাই। পেঁয়াজ দেবো, 1 বিঘে পেঁয়াজ দিলাম, 1 বিঘে ভুট্টা দিলাম, 2 বিঘে ধান দিলাম, হ্যাঁ 3 বিঘে আলু দিলাম। যখন যেমন তখন তেমন ফসল ফলাইতে হবে। তাই ফসল ফলাবো আমি, তুই এই তত্ত্ব জানবি কি করে রে? তোর আজ জানতে একটু দেরি আছে, কোনো ভালো করে জান, তবে জানতে পারবি। দেখ, কশ্যপমণি একজন, তার ক্ষেত্রে এতগুলো ফসল হয় কি করে? যাই হোক হে আমার বোনের ভাই, বেশি আর পারবো না। তোমার যতটুকু জানার ছিল তুমি বলেছো, আমার যতটুকু জানার ছিল আমি নিবেদন করেছিলাম 10 চরণে। সবার মাঝখানে দাঁড়িয়ে আমাকে দিয়েছিলেন সেই যুগে একজন দাদুর বা দিদিমায়ের ভূমিকায়। আমি সেই যুগে দিদিমা হয়ে আমি যদি কটু বাক্য বলে থাকি, আপনাদের মধ্যে যদি আঘাত দিয়ে থাকি, তার জন্য নিজকে ক্ষমা করুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাই সুরক্ষিত থাকুন। আগামী দিন আপনাদের ভালো কাটুক। পরের বছর আবার যেন এই শুভ অনুষ্ঠানের সূচনা আবার হয়, হরিবাসরের অনুষ্ঠান, এই যেন বন্ধ কোনোবার না হয়। হিন্দু সংস্কৃতি, হিন্দু জাগরণ, এই হিন্দু জাগরণ যেন চিরকালে বেঁচে থাকে, এইটুকু কামনা রেখে এবার আমাদের মধ্যে দুজনের একসঙ্গে দাঁড়িয়ে হবে মিলন গান। এবার ও মাইকম্যান দাদা, ও ঘুমাবে না, ঘুমাবার মানুষ নয়, ওইটা বসে আছে তো মাইকম্যান দাদা। ও মাইকম্যান দাদা, হ্যালো হ্যালো, না 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 না, ও আমি আছি গাছের তলায়, বটের তলায়, এ কালা সে যুগই হোক, এ যুগা সেই যুগ। একজন বলেছে নারায়ণে কলঙ্ক মোচন। কই কাকা বাড়ি গেল? ওখানে বলে গেল একটু রস করে ভরতে দেন, বেশ তাহলে সেই বল ধরে নেব। হ্যালো, সেটাই হোক তাহলে, হ্যাঁ তাই হোক। হ্যালো মাইক ম্যান দা, এটা একটু দুটো দিন সমান করে দিন দুটোই। কে গো ধনী চাঁদব ধনে, কে গো ধনী চাঁদব ধনে, ও ধনী তুমি দরজাটা খোলো না।
প্রতিশোধনী দরজাটা খোলো না। মন থেকে বেরিয়ে গেছে, ওরা বেরিয়ে গেছে বাইরে। আমি বেশ বেশ এই দেখুন আর লোক নেই। হ্যাঁ, ওটা যদি না হয় আমাদের ওখান থেকে 3 জন থেকে 4 জন আমাকে বলে গেছে এটা রসের মধ্যে হবে। হ্যাঁ, যে নারায়ণের কলঙ্ক মোচন অত কিন্তু রসতত্ত্ব হবে না। আর চিন্তা বিল্ল মঙ্গল হয়ে গেছে, এটা নতুন করবো কি? সকালবেলায় দেখাশোনা, দুপুরবেলায় বিয়ে, মহাভারতে করব। হ্যাঁ করবো, তাহলে বেশ ওটাই করছি। সকালবেলায় দেখাশোনা, দুপুরবেলায় বিয়ে, সন্ধ্যাবেলায় এলো বৌমা টাটকা ছেলে নিয়ে। বড় করে আমরা করব, এবার হবে তো? তাই একটা মণিবর নদীর ওপার থেকে দাঁড়িয়ে আমায় যেন তিনি ডাকেন, বলে ও তরুণী। আমায় ডাকে মণিবর, বলে ও তরুণী, লয়ে তরুণী তুমি এ পারেতে এসো না। তা বলুন আমি যাব কেমন করে? দেখি ঘন ঘন দিচ্ছে বাতাস, দেখি ঘন ঘন দিচ্ছে বাতাস, তোরি আমি পাইব না। আমি ওপারে দাঁড়িয়ে এহেন সময়ে দেখছি একটা মেয়ে মানুষ নৌকা পারাপার করবার জন্য নৌকা লইয়ে বসে আছে। আমার সময় অতিবাহিত হয়ে যায়, তুমি পার করে দাও ও তরুণী, তুমি পার করে দাও ও তরুণী, ও পারেতে যাব আমি। পার করে দাও ও তরুণী, ও পারেতে যাবই আমি। আমার গর্ব সারবই আমি, আমার গর্ব সারবই আমি, বিলম্ব আর সহে না। আমি দেখলাম গো ইয়দূর হতে এক মুনিবর এসে দাঁড়িয়ে আছে। সেজন ডাকা ডাকি আমায় করিছে, সেজন ডাকাই ডাকি আমায় করিছে, তুমি ইয়ে পারেতে এসো না। কিন্তু জানেন বাবা, আমারও মনে খুব ইচ্ছা আমি যে তরুণী নিয়ে যে এসেছি, নৌকা নিয়ে কেন এসেছি? চালাবো বলে, বাইবো বলে। কিন্তু এমন আমার অবস্থা হয়েছে আমি নৌকা চালাতে পারছি না। আমি যাব বলো কেমন করে, কেমন করে যাব জানো? কারণ কেমন করে আসবে তুমি জানো? কারণ আমার কাজ হচ্ছে যাত্রী এপার থেকে ওপারে নিয়ে যাওয়া আসা। আমার নৌকায় গো গেছে ফেসে, দেখো ভোগ ভোগ করে জল উঠিছে। আমার নৌকায় গো গেছে ফেসে, ভোগ ভোগ করে জল উঠিছে। কেমন করে যাওয়া যে হচ্ছে, কেমন করে যাওয়া যে যাবে, তাই তো পার হতে পারি না। বলছে আমার নৌকা দুর্বল আছে, ফেসে ওর গেছে। নৌকা ফেসে গিয়েছে, একটু হ্যাঁ। ফেটে গিয়েছে। হ্যাঁ, আমি যদি নৌকা নিয়ে যাই তাহলে ভুক 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 জল ঢুকবে, আর নৌকার মধ্যে যদি জল ঢুকে যায় নৌকা ডুবে যাবে। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, তুমি আমার কাছে ওই নৌকাটাকে নিয়ে এসো। কি করবে জানো? বলো। নৌকায় আমার কাছে আনিবে, ওই যে পেরেক মেরে নৌকা সারানো যাবে। বেশ বেশ, আমি নৌকা সারানো কারিগর, তবে
পেরেক যখন মেরে দেব তবে আজ যেমন অবস্থা ছিল হমনি হয়ে যাবে তোমার অভাবে কিছু রবে না। মানে তরিখানা লঙ্গর করবে, শুধু এ পেরেক মেরে দিলে হবে? এর সঙ্গে চাই একটু আল কাতরা আর চাই পাট, তবেই কিন্তু ফুটো মারা হবে। যে জায়গা ফেটে আছে ছেদে আছে সে জায়গা তবেই পুরো হবে, তাছাড়া কিন্তু হবে না। তা আমি মনে মনে চিন্তা করছি ওপারে যাব, যাবার উপায় কি? উপায় অবশ্যই আছে। কি করব জানো? যে ফুটোটা আছে ও ফুটোখানা বাম হাতে গো চেপে ধরে যাই গো আমি ধেয়ে ধেয়ে, এক হাতে গো ফুটো ধরে যাই গো আমি ধেয়ে ধেয়ে, দেখো কেমন হালটি ধরে, দেখো কেমন হালটি ধরে গো যাব বলো সেখানে। বাবা বাবা বাবা, ও ফুটোটাকে বাম হইতে চেপে ধরে সে আস্তে 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 কোনো রকমে নিয়ে আসতে পারলে কিন্তু বেঁচে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর তা যদি না হয় এক কাজ করো, ওই হাতটাকে যদি এক রোগে ধরেই থাকা যায় তাহলে শিশি ধরে যাবে। হ্যাঁ, তা যদি না হয় এক কাজ করো, ওই তোমার যে কাপড়ের ন্যাংরা আছে না, ভালো করে শক্ত করে তাহার মধ্যে লাগিয়ে দেবে। আজ অবশেষে তাও দেখো এঁটে যাবে। নৌকাকে এপারে আনিবে, নৌকা দেখো সারাইবে, অভাবে তোমার আনেরা রবে, আর চিন্তা থাকবে না। তাই এতক্ষণ ধরে তুমি বুঝলে কি আমি বললাম? কি আমি বাম হাতে ফুটোটা চেপে ধরে আর এক হাতে হালটি ধরে যাচ্ছে আমি ধীরে ধীরে। এবার গেলাম আমি ওপারেতে, এবার চাপো নৌকায় তুমি বসো যে, আর বিলম্ব গো করো না যে, বিলম্ব যে করো না যে, দেরি আর সহে না। ওরে সোর সজনে শোনো ধনে, ওরে শোনো ধনে ও সজনে, একবারে পারে এসো না তুমি, একবারে পারে এসো না তুমি। অপেক্ষা করছি তাইতে আমি, অপেক্ষা করছি তাইতে আমার বিলম্ব আর সয় না। কেন বিলম্ব সহে না তুমি জানো? ইয়া আমার পিতার নির্দেশ মতে আমি বাইছি নৌকায় এই নদীতে, তাই আমার পিতার নির্দেশ মতে বাইছি নৌকায় এই নদীতে, চড়া করে চাপো নৌকাতে, তোরা করে চাপো নৌকাতে, ধৈর্য আর সহে না। তবে তুমি একটা সত্য কথা বলবেন, সত্য করে তোমার কাছে দেখো আমি বলে যাই, বলো কি নাম তোমার, কোথায় বাড়ি বলো নাই আমায়। শোনো শোনো গো ধনী গো, আমি কে বাহ, আমি শক্রী পুত্র পরাশর মনি, আমি তোমায় দিলাম এ পরিচয়। কেন? তুমি সত্যিপুত্র পরাশর? হ্যাঁ গো, পরাশর মুনি আমি কর্ণেতে শুনিলাম, মনে মনে আমি এগো যতনে ভাবিলাম, নৌকায় তলায় করে হাই আজ তুমি চেপে পড়ো, তারপরে তো বলবো আমি কোথায় এত পড়ো। তুমি চাপলে নৌকায়? আমি চাপবার জন্য এসেছি ধনী, তাই ও পারেতে আসি, পার করো বলে আমি গো প্রকাশে যত্ন করে তুমি যখন আমার কাছে এলে,
অবশ্য চাপবো তোমার নৌকার মধ্যস্থলে। এই বলিয়া নৌকার মধ্যে পা দিয়া দিল। এই এবারে নানি তিনি কহিতে লাগিল, তবে শোনো গো তুমি, আমি তোমারে কয়ে যাই। দেখো ছেঁদা নৌকায় তুমি এগো চেপেছো হে থাই, তুমি কিন্তু ছেঁদা নৌকায় চেপেছো। এই ছেঁদাখানা যতন তুমি সংযুক্ত কিন্তু তোমায় করতে হবে। এর পুরানো জানি ভালো, নির্মাণ করতে তোমায় হবে ভালো। আমি হলাম পরাশর মণি গো, তোমার নৌকা ফাটা ভালো করতে পারি। দিয়েছি তোমায় কথায় আহা মরি মরি, যত্ন করে আমি তাকে কিবা কর্ম করব। আমি ফাটা মারা কারিগর আমি তোমায় বলে দেব। কিন্তু তুমি যে ফুটো মারবে আলকাতরা দিয়ে কালো, সেটা হচ্ছে কালো আলকাতরা, তাই না? কিন্তু আমার যে নৌকাতে ছেদা হয়ে গেছে, হ্যাঁ, সেটা কিন্তু কোনো কালো বর্ণ বা কৃষ্ণ বর্ণ নয়। সেটা কি বর্ণ জানো? সেটা লাল বর্ণ, জরুর সাদা। দেখো বোঝার হলে বুঝে নেবা। আর যদি তুমি চতুর হওয়া, যদি তুমি চতুর হওয়া, আমার কথা শোনো না। কালো বনের নৌকা খানি তারে জোড়াই জোড়াই উঠেছে পানি। ওই যে কালো রঙের নৌকা খানি জোড়াই জোড়াই ওঠে পানি। আজ ও গোধনী চাঁদ বদনী, ও গোধনী চাঁদ বদনী, এতে চিন্তা করো না। এবার এই বলিয়া ধীরে ধীরে, এই বলিয়া ধীরে ধীরে কি কর্ম করিল, নৌকায় যতনতে চাপিয়া বসিল। ঠিক এমন সময় তাহার নয়ন হেরিলাম, চাউনিখানা দেখি কেমন কেমন লাগেছে জানিলাম। তোমার নৌকাতে চেপেছো ঠিক আছে, কিন্তু তোমার চাউনি আমার কিন্তু ভালো লাগে না। কেন? আমার কেমন কেমন চাউনি গো, কেমন কেমন মনে যে লেগেছে, মনে আমার খুশির গো দোলা যে জেগেছে। তোমার চাউনি হয় গো যেমন, আমার চাউনি তেমন। বলছে ভালোবাসো কেমন, ভালোবাসো যেমন, তা তোমার চাউনি যেমন হবে আমার চাউনিও তাই। তুমিও তো বসেছিলে বলো আমারই আশায়, বলো তুমি বুকে হাত দিয়ে, তুমি আমার আশায় সক্রি পুত্র পরাশর আসবো বলে তুমি কি বসেছিলে না এই নদীর ঘাটে? আমি হলাম মৎস্যগন্ধা, গায়ে মাছের গন্ধ রয়, গায়ে আমার মাছের গন্ধ, মনে নাই তাই আমায় আনন্দ। শুধু যোগনির আনন্দ, মনে আমার নাই আনন্দ, গায়ে আমার মাছের গন্ধ। কেমন দুরভিত হবে যত যত পুরুষ গো আসে গইয়েবে, আমার কাছে আসে নাই। তাই পিতাই আমার যে নৌকাখানা পাঠাইয়েছে নিয়ে আমায় সিং, যত মুনি ঋষিগণ যাবে, এমনও হয়তো মনে থাকতে পারে, এমনও হয়তো গুণীজন থাকতে পারে, তাহার যদি কৃপা হয় তোর এই যে শরীরের মধ্যে মাছের গন্ধ, সেই মাছের গন্ধ দূরভূতি হয়ে যাবে। এই কথা মানে আমি কি কর্ম করিলাম, পিতার গো কথা গো কন্যাতে শুনিলাম। তাই তুই আমার দিয়ে দিয়ে এমনি আশা হলো, পেয়ে গেলাম মনে বড় বলেই গো তোমাকে। এমন সময় মনে বড় কি কর্ম করিল, দ্বীপের মাঝারে আমি নিয়ে গেল। এইবার আমার আশায় বসে জানি রয়, নদীর ঘাটে এসে নদীর কিনারায় তার বাবা বলে দিয়েছে নৌকা লইয়ে নদীর ঘাটে রইবি। ওই রাস্তায় সক্রি পুত্র পরাশর সে যাওয়া আসা করে, যদি তার দর্শন পাবি ওরে ধর, তাহার পর সে পাবি গো যখন, তারপরও সে মাছের গন্ধ পদ্ম গন্ধ হবে। সেই জন্য বসে আছে বাসা করে তবে। তাই এই যে মাছের গন্ধ গায়ে দুর্গন্ধ,
কোনো পুরুষ মানুষ কাছেই আসে না। হ্যাঁ, গায়ে দুর্গন্ধ দূরীভূত হবে, মাছের গন্ধ দূরীভূত হবে পরাশরের পরশ পেয়ে। পরাশর মনি সবে জানিতে পারিল, ধ্যানে যুগে সবে কথা বুঝিতে পারিল। এই বড় মনি বরে কি কর্ম করয়, এবার যত্ন করে তাকে পরশ করবে জানি। ভাই তুমি হলো পর নারী, আমি পর পুরুষ হলাম, কেমন করে পরশ করব আজ তোমারে জানালাম। কারণ আমি হচ্ছে কুমারী। কুমারী নারীকে যে করে রমণ, সেই পাতকীর হয় দেখো নরকে গমন। আমি যে কুমারী নারী, কেমন করে বা আমার সঙ্গে রমণ হবে তুমি বলতে পারো মুনিবর? এমন সময় মুনিবর কইতে লাগিল, রমণীয় হবে না ভবের মাঝে ভালো, আমার পরে সগ হাই গন্ধ দূরভীত হইবে, সত্য কথা তোমার কাছে জানাই গো এবে। শোনো শোনো যোগো ধনী কি কর্ম করিব, ওই দ্বীপের মধ্যে দেখো আমরা চলে যাব। এই বলিয়া দ্বীপের মধ্যে অমনি চলে যাই। দ্বীপের মধ্যে গিয়ে যখন ওরি পরশ করিবারে পাই, পরশ যেই না তারেই করতে গেল, চারিদিকে মানুষজন নয়নে হেরিল। আমার মনে মনে চিন্তা হলো, মুনি গো এই যে দিনের অগ্রভাগে কেমন করে সম্ভব বলো এটা? শোনো নারী, তোমার কোনো চিন্তা নাই, কুয়াশা কুয়াশা ধোঁয়াশার সৃষ্টি করে যায়, ধোঁয়াশা সৃষ্টি করে যাকে কুয়াশা কয়, সেদিনে থেকে কুয়াশার জন্ম দিয়ে দেয়। কুয়াশার যখন জন্ম হলো, চারিদিকে কুয়াশারে বিচ্ছুরিত হয়ে গেল, ওখানকার মানুষ এখানে দেখতে নাই পাই, এবার তোমার আমার হবে মিলন বলে হারি যায়। এই বলিয়া যখন তারে পরশ করিল, সঙ্গে সঙ্গে দেখো মাছের গন্ধ দূরীভূত হলো। আমার পদ্ম গন্ধ হলো, আমার শরীরেতে হাই মাছের গন্ধ দূরভীত হই, এক পদ্মের মতো সুশোভিত সুন্দর এক মনোরম গন্ধ কিন্তু বিচ্ছরিত হয়ে যায়। এমন সময় শুনো শুনো তুমি মনিবন, যেই কলঙ্ক হবে এগো এই না সমাজে অতপর, যেই রমণ হইল এই সমাজেতে মানি, তার কেমন ভাবে এই কলঙ্কিনীর নাম এগো দেব গুণমণি। আমায় কি রূপে পুজিবে জগতে, আমার কি বা প্রাপ্তি হবে, আমার কি নামে পরিচয় হবে, জগৎ হবে খ্যাত রবে। তুমি হবে রাজরানী অগয় সুন্দরী, কলঙ্ক ঘটবে না তোমায় প্রকাশ করি। আমার বরে তুমি রাজরানী হবে, জগতে সতী নারী বলে এই পৃথিবী ঘষিবে। আমি বরে দিলাম আমার বরে, তোমার গর্ভে সন্তান হবে তাই, এই বলিয়া মনিবর তারে বর দেয়। এই বারেতে দেখো নারী কি কর্ম করিল, সঙ্গে সঙ্গে নারী দেখো গর্ভবতী হলো, সঙ্গে সঙ্গে ওই ছেলে প্রসব করাই, ছেলের জন্ম দেখে এবার হয়ে যায়, ব্যাসদেবের জন্ম দেখে এবার হয়ে গেল, দ্বীপের মধ্যে তার জন্মদানি হলো। তাই তার নাম দৈপায়ন হয়, দ্বীপের মধ্যে তার জন্ম হয় নাম, গায়ের বর্ণ যুগ কালো হয়ে গেল, কৃষ্ণ নাম তাহার যুগ তাহার হয়ে গেল, একখানা বেড়ে আছে ভবের মাঝে হাই, চার যুগ খণ্ড করিল তথাই, সেই থেকে শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস নাম, তার যুগ হয়ে গেল ঐনাগুণ ধাম। এমন সময় কর জোরে তাকে আমি গাই, কিবা যোগ পাবে যোগ পুত্র তো হাই, সেই সময়ে তিনি আমায় বলিতে লাগিল, এমন ধারা পুত্র তোমার ভবের মাঝে ভালো, সেই পুত্র মহাভারত রচনা করিবে, সেই পুত্র মহাভারত রচনা করিবে, যখন যোগ তুমি তাকে ডাক দিয়ে দেবে। সেই বলিয়া বর দেখো এবার দিয়ে দেয়, সকালবেলায় দুইজনারই দেখাশোনা হয়, সকালবেলায় দেখাশোনা, দুপুরবেলায় বিয়ে, সন্ধ্যেবেলায় এলো ছেলে, ছেলে কোলে নিয়ে এই এবারে ব্যাসদেবে জন্ম হয়ে যায়। জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে উঠে পড়ে তাই মায়েরও চরণে প্রণাম জানালো, করজোরে মাকে তিনি বলিতে লাগিল, আমি তপবনে অমনি চলে যাব, তপবনে তপস্যা করতে লাগবো, তব যখন আমাকে করিবে স্মরণ অবশ্যই দেখাই আমি দেব গো এখন। এই বলিয়া ছেলে আমার সন্ন্যাসীতে গেল, অবশেষে বাল্মীকি বনে জানি অমনি চলে গেল, তপস্যার কারণেতে বনে চলে যাই, এইখানেতে বলের পালা সাঙ্গ হইয়া যায়, এইখানেতে বলের পালা আমরা সাঙ্গ করি, চাঁদের হাতে ভক্ত গণে একবার বলুন হরি হরি। আজা